পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো, আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা থামাতে সেনাবাহিনী রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন থেকেই প্রচলিত কথা হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক কূ হয়েছে, তবে বেসামরিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে। ক্ষমতা দখলের আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেছিলেন তার উপর ভরসা রাখতে। বিদেশি মদদে ইউনূস সরকার দীর্ঘ 18 মাস বাংলাদেশকে একটি ভয়াবহ অবস্থায় রেখে শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপের মুখে, যেখানে হয়তো ওয়াকারও আছেন, একটি সাজানো নির্বাচন দিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা এবং দুর্নীতি সহ একাধিক মামলায় খালাস দিয়ে দেশে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শান্তিতে তার মেয়াদকাল শেষ করতে পারবেন কি? খবর কিন্তু ভিন্ন কথা বলছে। নতুন সরকার গঠনের অব্যবহিত পরেই প্রশাসনের শীর্ষ পদগুলোতে যে বড় ধরনের রদবদল শুরু হয়েছে তা শুধু রুটিন মাফিক প্রশাসনিক কাজ নয়, বরং এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে নিরঙ্কুশ করার একটি কিউরেটিং প্রক্রিয়া। পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তাকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রশাসনের অন্দরে অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বাহারুল আলমের বিদায় ঘণ্টা আসলে বেজে গেছে। বিদায় লগ্নে কর্মীদের বা সহকর্মীদের উদ্দেশ্যে চার্লস ডিকেন্সের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বাহারুল আলম যে বার্তা দিয়েছেন সেটি এরকম যে এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়। তা আদতে গত 1.5 বছরে প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আস্থার সংকটেরই প্রতিচ্ছবি। আসলে পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো, আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়োগ হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, যা বর্তমান ক্ষমতাসীনদের কাছে অস্বস্তির কারণ। বিএনপি পন্থী রাজনৈতিক এবং সুশীল সমাজের একটি অংশ বা বড় অংশ মনে করে যে যদিও আগস্টে বা 5ই আগস্টে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করায় ওয়াকারুজ্জামানের ভূমিকা ছিল উজ্জ্বল, তবুও তার উপর জামায়াত বা আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রভাব থাকতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন যে সেনাপ্রধানের পদ পরিবর্তন কেবল একজন ব্যক্তির পদ পরিবর্তন নয়, এটি দেশের সামরিক নীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে বিএনপি বিরোধী বা বিগত সরকারের অনুগত কোনো প্রভাব বলয় যাতে সক্রিয় না থাকতে পারে, সেজন্যই এই পরিবর্তনের তোড়জোড়। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। 2024 সালের 24শে জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারের মেয়াদ 2027 সাল পর্যন্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সময়সীমা অর্থহীন হয়ে পড়েছে। জ্যেষ্ঠতার ক্রম এবং রাজনৈতিক সমীকরণ মিলিয়ে পরবর্তী সেনাপ্রধান হিসেবে বেশ কয়েকটি নাম আলোচনা রয়েছে। জেনারেল ওয়াকারের ব্যাচমেট বা সমসাময়িক জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে লেফটেন্যান্ট জেনারেল শামীমের কথা।
তালিকার পরবর্তী নামগুলো মূলত কনিষ্ঠ কর্মকর্তাদের, যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি জেনারেল ফয়জুর রহমানের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের নাম বা মইনুর রহমানের নামও শোনা যাচ্ছে। সেনাপ্রধানের বিদায়ের এই গুঞ্জনের পেছনে কেবল বর্তমান সরকারের ইচ্ছা নয়, বরং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বা ইউনূস সরকারের সময়কালের কিছু স্পর্শকাতর ভূ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাসও জড়িত। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যকার সম্পর্ক নিয়ে গণমাধ্যমেই যা প্রচার হয়েছে, পর্দার আড়ালের ঘটনা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতা যা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তা হলো নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে তীব্র মতদ্বৈধতা ছিল। তা তুঙ্গে উঠে যায় যখন সেনাপ্রধানের মাথার উপর একজন নিরাপত্তা উপদেষ্টাকে বসানো হয়, যিনি মার্কিন নাগরিক। জেনারেল ওয়াকার রোহিঙ্গা প্রত্যাবর্ষণের আগে কোনো করিডোর স্থাপনে রাজি হননি এবং দ্রুত নির্বাচনের পক্ষে অনড় অবস্থান নিয়েছিলেন। এই দ্বান্দ্বিক পরিস্থিতির চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন প্রধান উপদেষ্টা কৌশলে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এস.এম. কামরুল হাসানকে ব্যবহার করে 3 বাহিনীর প্রধানদের চাকরিচ্যুতির বিজ্ঞাপন পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু ক্যান্টনমেন্টের তীব্র প্রতিক্রিয়া এবং সেনাপ্রধানের দৃঢ় অবস্থানের কারণে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কু বা প্রশাসনিক অভ্যুত্থান ব্যর্থ হয়। জেনারেল ওয়াকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি সৈনিক হিসাবে সংবিধান এবং সার্বভৌমত্বের শপথ ভঙ্গ করবেন না এবং কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন না। অথচ ভাগ্যের নির্মম পরিহাস এই যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো। আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। জেনারেল ওয়াকার হয়তো এক ডু অর ডাই পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে নির্বাচনের পথে নিয়ে এসেছেন, বিদেশি করিডোর এবং দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসনের ব্লুপ্রিন্ট নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু রাজনীতিতে বাবাজি কৃতজ্ঞতার কোনো স্থান নেই। আজ যখন নতুন সরকার তার নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে, তখন ওয়াকারুজ্জামানের অতীত অবদান নয়, বরং তার নিয়োগকাল, কে তাকে নিয়োগ দিয়েছে, কার আমলে তিনি নিয়োগ পেয়েছেন এবং তার বিরুদ্ধে কথিত রাজনৈতিক ট্যাগ, অর্থাৎ তিনি জামাতের আমিরের ঘনিষ্ঠ বা তিনি জামায়াতপন্থী সেনাপ্রধান, এই ট্যাগই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সেনাপ্রধানের সম্ভাব্য বিদায় হবে একটি গভীর রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন, নাকি তাকেও ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয়ে বিদায় নিতে হবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। জানা যাবে কিছুদিনের মধ্যেই। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের ক্ষমতার করিডোরে অস্থিরতা সহসাই কাটছে না। দেখা যাক কে কাকে কেটে টিকে থাকে, কে কাকে কেটে বেরিয়ে যেতে পারে। বাংলাদেশে খবরের অভাব নাই, সুতরাং ভাবলাম কিছু চটকদার সংবাদ আছে আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ 2 কর্মকর্তাকে বদলে ফেলা হয়েছে। এই 2 কর্মকর্তার মধ্যে অন্যতম একজন, যে ব্যক্তি জামাতের পারপাস সরাসরি সার্ভ করত, যিনি কিনা পাকিস্তান সফরে গিয়েছিলেন, পাকিস্তান এম্বাসি, পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI, যাদের সাথে তার একটা মারাত্মক সম্পর্ক, মারাত্মক যোগসাজশ আছে, সেই সেনা কর্মকর্তা সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে দেওয়া হয়েছে। আবার সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সেনাবাহিনীর সব থেকে বিতর্কিত কোনো ব্যক্তি থাকলে এ অন্যতম। জামাত ক্ষমতায় আসলে নিঃসন্দেহে এই কামরুল্লাহকে সেনাপ্রধান বানাইতো, যে কোনো ওয়েতে বানাইতো। বিএনপি বুঝে গিয়েছে, বিএনপি জানে, সুতরাং বিএনপি তাকে জায়গা মতো। যেটা মূল প্রসঙ্গ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, কোন শেখ পরিবারের ব্যক্তি, শেখ পরিবারের আত্মীয়
এদেরকে কোনোভাবেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না। এটা আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। যেই ব্যক্তি শেখ পরিবারেরটা খেয়ে শেখ পরিবারের দয়ায় সেনাবাহিনীর প্রধান হয়ে শেখ পরিবারের বুকে মারে, সেই ব্যক্তি বিএনপির প্রধান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বুকের বাটন খুলে দেবে না, এর কোনো নিশ্চয়তা তারেক রহমান সাহেব দিতে পারবেন না। সুতরাং আমার আহ্বান থাকবে, জেনারেল ওয়াকারকে আপনারা দ্রুত সরিয়ে দেন। এই ব্যক্তি বাংলাদেশের আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী। বাংলাদেশে যে মবের কালচার সৃষ্টি হয়েছে, বাংলাদেশে হাসনাত, সার্জিস, মাহফুজ, নাহিদ, আসিফের মতো অসংখ্য টুকাই সৃষ্টি হয়েছে, লাগামহীন হয়েছে। প্রত্যেকটা কাজের পেছনে যেই মানুষটা আড়াল থেকে সহায়তা করেছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান। একথা আপনারা কে কিভাবে বলবেন, কে কিভাবে ব্যাখ্যা দেবেন আমি জানি না, তবে এটা সত্য। এই এনসিপি নামক সেনাবাহিনীর যে পলিটিক্যাল উইংস, এটা সরাসরি ওয়াকারের নেতৃত্বে, ওয়াকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং সামনের দিনও হবে। কথিত আছে গোয়েন্দা মারফতে একাধিক তথ্য মতে হাসনাত আব্দুল্লাহকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাশ করিয়েছে আমাদের কথিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই আসনে বিএনপি মনোনীত যেই সংসদ সদস্য প্রার্থী ছিল তাকে মিথ্যা ঋণ খেলাপির মামলায় জড়িয়ে তার মনোনয়ন পত্রকে বাতিল বলা হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছে ইলেকশন কমিশনের মধ্য দিয়ে, এবং হাসনাতকে সে অঞ্চল থেকে বের করে আনা হয়েছে। কারণ ওয়াকারুজ্জামান হাসনাতকে সংসদে দেখতে চেয়েছিল। হাসনাত ওয়াকারের এক প্রকার প্রতিনিধি। ওই যে বললাম এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস। সুতরাং সেনাবাহিনীর দু একজন প্রতিনিধি সংসদে বসবে আর ওয়াকার সেটা হতে দেবে না কিংবা হবে না যে কোনো ওয়েতে, এটা তো হইতে পারে না। সেই জায়গা থেকে হাসনাতকে ওয়াকারুজ্জামান সংসদে পাঠিয়েছেন। আপনারা জানেন, মনে আছে শাহবাগের স্লোগান হয়েছিল ইনকিলাব মঞ্চের ব্যানারে, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে একাধিক দেশদ্রোহী জঙ্গি সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাপ্রধানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু একটা বক্তব্যের জন্যও সেনাবাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি। ব্যারিস্টার ফুয়াদকে নামমাত্র ধরে নিয়ে যাওয়া হয়েছিল, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে আজ অবধি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার হুঁশিয়ারি বার্তা, সতর্ক বার্তা দেওয়া হয়নি। উল্টো হাসনাতের এসব লাগামহীন বক্তব্যের কারণে ওয়াকার বলেছে তারা ছোট মানুষ, তারা বুঝে না, তাদের বয়স কম, তারা বড় হলে বুঝতে পারবে। বড় হয় নাই, 100 কোটি টাকা ধান্দা করে ফেলেছে, বড় হয় নাই, আবার বাচ্চার বাপ হয়ে গেছে, তাহলে আর কবে বড় হবে জেনারেল ওয়াকারুজ্জামান? আপনার সন্তান সমতুল্য হাসনাত আব্দুল্লাহ শেখ পরিবারের দয়া দ্বারস্থে সেনাপ্রধান হইল এবং সেনাপ্রধান হবার ঠিক 2-2.5 মাসের মাথায় আওয়ামী লীগ সরকারকে ফেলে দিল ষড়যন্ত্রের মাধ্যমে, ডিপ স্টেটের টাকা খেয়ে। সুতরাং বিএনপি হুঁশিয়ার, সাবধান। এই সেনাপ্রধানকে আপনারা সরিয়ে ফেলেন, অন্যথায় যে কোনো সময় দেখবেন অন্য একটা গ্রুপের কাছ থেকে টাকা খেয়ে জামাতের পারপাস সার্ভ করতে গিয়ে, জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারেক রহমানকে একটা বিপদে ফেলে দেবে না, তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই ধরনের গাদ্দার যেখানেই যাবে সেখানেই তারা ভয়ঙ্কর, যেখানেই যাবে সেখানেই তারা দেশের ক্ষতি করবে, রাষ্ট্রপ্রধানের ক্ষতি করবে। এদেরকে আপনারা পাশে রাখবেন না। যদি ভালো থাকতে চান, ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, সেক্ষেত্রে এদেরকে সরিয়ে দিতে হবে। আরেকটা সংবাদ, RS ফাহিম চৌধুরী, বিখ্যাত মোটো ব্লগার, ইউটিউবার। RS ফাহিম চৌধুরী মোহাম্মদপুরের একজন কাউন্সিলর ছিল, রাজীব উনার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ ছিল। RS ফাহিম জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রের সময় জুলাই জঙ্গিদের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে ছিল, অর্থাৎ মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করেছিল, যেমনটা বিএনপি সবসময় করে থাকে। না মুক্তিযুদ্ধের পক্ষে, না মুক্তিযুদ্ধের বিপক্ষে, না রাজাকারের পক্ষে সম্পূর্ণরূপে, না রাজাকারের সম্পূর্ণরূপে বিপক্ষে। এই জায়গায় RS ফাহিম চৌধুরী অবস্থান করতেছিল, দীর্ঘদিন দুবাই ছিল, এরপর গতকাল দেশে ফিরেছে একদম জানান দিয়ে। এরপর জুলাই জঙ্গিদের, জুলাই সন্ত্রাসীদের মাথা নষ্ট হয়ে গেছে। তালাত মাহমুদ, রাফি, হাসনাত, সার্জিস, মুস্তাফিজ, বাকের মজুমদার সবাই একাধারে স্ট্যাটাস দিচ্ছে লীগের দালালকে ধরতে হবে। আমি বর্তমান সরকারকে আহ্বান জানাই, RS ফাহিম চৌধুরীর মতো আওয়ামী লীগকে দয়া করে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দেন না, আর যদি ট্যাগ দেন তাকে গ্রেফতার করেন। সে যদি অন্যায় করে থাকে তাকে গ্রেফতার করেন, জিজ্ঞাসাবাদ করেন, তদন্ত করেন, এরপর তার বিচার নিশ্চিত করেন। সুতরাং RS ফাহিমকে নিয়ে যারা লাফালাফি করতেছেন, RS ফাহিম আওয়ামী লীগের লোক, এইটা আপনাদের ভুল ধারণা। সেলিব্রিটি, মিডিয়া ব্যক্তিত্ব, এদের কোনো চরিত্র নাই, এদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ নাই। এরা যেখানে সুযোগ সুবিধা পাবে, মধু পাবে, সেখানেই মৌমাছির মতো উড়ে চলে যাবে। সুতরাং এদেরকে কোনো মতাদর্শের কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি মনে করবেন না, যদি করেন তাহলে ভুল ভাববেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 36 পৃষ্ঠার ভিসি
অলরেডি পদত্যাগ করে ফেলেছেন, হয়তোবা যে কোনো সময় ফ্লাই করবেন, চলে যাবেন কোনো একটা দেশের রাষ্ট্রদূত, তাকে বানানোর একটা প্রক্রিয়া চালাচ্ছে জামাত। যদিও বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, কারণ ডাকসুতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ডাকসুর নেতৃত্বরা তো আসলে বিএনপিকে প্রেসার দিতেছে যে কোনোভাবে তাকে যেন কোনো দেশের রাষ্ট্রদূত করা না হয়, তাকে বিচারের প্রক্রিয়ায় আনতে হবে। 36 পৃষ্ঠার ভিসির পদত্যাগ পত্র, 36 দুগুণে কত 72 পৃষ্ঠা। এরপর সারা দেশব্যাপী ইনকিলাবকে ছায়াদাবাদ করে দিয়েছে বিএনপির একজন মন্ত্রী। তিনি বলেছেন, ভাষা আন্দোলনকে যারা ধারণ করে, মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, তারা কখনো ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে পারে না। এটা বাংলা রাষ্ট্রভাষার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। তার কথার মূল প্রতিপাদ্য বিষয় এটাই ছিল। এরপর জুলাই সন্ত্রাসীরা একাধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতেছে, হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, এই সেই সবাই ইনকিলাব জিন্দাবাদ। পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাস দিতেছে ইনকিলাব জিন্দাবাদ। নৌকা পার হয়ে গেলে মাঝি তুই, ওইটা বুঝেন না কি বলছি? খারাপ কথা তো আসলে বলা যাবে না। মানে জুলাই সন্ত্রাসীদের মাথা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, কারণ বিএনপি ইনকিলাব জিন্দাবাদকে ইনকিলাব ছায়াদাবাদ করে দিয়েছে। এখন অনেকেই বলার চেষ্টা করছে, তাহলে বাংলাদেশ জিন্দাবাদ কিভাবে বলা হয়? বাংলাদেশ জিন্দাবাদ আর ইনকিলাব জিন্দাবাদের মধ্যে অনেক পার্থক্য আছে। ইনকিলাব ব্যাপারটা বাংলা ভাষার কোনো শব্দ না, এটা উর্দু ভাষার একটা শব্দ, সুতরাং এটাকে বিএনপি ছায়াদাবাদ করে দেয়, বিএনপিকে একটা ধন্যবাদ দিতেই হয়। এ ছিল আজকের মতো বাংলাদেশের খবর। গুজব তো রটাইতে পারি না, গুজব রটাইতে পারলে তো, চটকদার কথা বলতে পারলে তো সাবস্ক্রাইবার ভিউয়ার তরতর করে বেড়ে যায়। আপনারা তো সাবস্ক্রাইব করেন না, শেয়ার করে দিন। আর বাংলাদেশে মির্জাফররা কখনো কোনোদিন ভালো থাকতে পারে না, ইতিহাস তাদেরকে ক্ষমা করে না, মানুষ তাদেরকে ক্ষমা করে না। সুতরাং এগুলা নিয়ে ভাবার কিছু নেই। তবে বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা কখনোই কোনো মির্জাফরকে ঠাঁই দেন না যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান। যদিও আপনাদের মেয়াদকাল আমি 6 মাস 8 মাস ধরে দিয়েছি, এরপর আপনারা থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। ভালো থাকবেন, ধন্যবাদ।